ম্যাডাম কোরিয়ার, এখানে সই করে দিন। এখানে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আরতি, আরতি সোনা। আসছি মা। এই নাও সোনা, তোমার কুরিয়ার। খুশির খবর আছে মা, আমার চাকরি হয়ে গেছে। কংগ্রেচুলেশন সোনা, এটা তো খুব খুশির কথা। সোনা, এই কলটা কি টিভি থেকে এসেছে? না মা, ক্লাব মুনলাইট থেকে। এটা তো কোনো হোটেলের নাম মনে হচ্ছে। হ্যাঁ মা। এখন তুমি হোটেলে গান করবে? মা, ক্লাব মুনলাইট কোনো ছোট হোটেল নয়, অনেক বড় হোটেল আর অনেক ভালো। আর আজকাল তো সব বড় আর্টিস্টরা হোটেলে নিজেদের প্রোগ্রাম করে, এতে কোনো বাজে ব্যাপার নয়। আর তাছাড়া এই হোটেলে অনেক ভালো লোকেরা আসে। সেটা তো ঠিক আছে সোনা, কিন্তু যে বাবা তোমাকে সঙ্গীত শিখিয়েছে, যদি উনি বেঁচে থাকতেন তাহলে এই ব্যাপারে উনি খুব রেগে যেতেন। মা, ব্যাপারটা ভালো খারাপের নয়, ব্যাপারটা হচ্ছে প্রয়োজনের। আর আমার এই চাকরিটার প্রয়োজন। আর মা প্লিজ, দুনিয়া বদলে গেছে, কিন্তু তবু তুমি যদি চাও যে আমি এই চাকরিটা না করি, তাহলে আমি এই চাকরিটা করব না। আন্টি, এসো এসো রাকেশ, কেমন আছো? আমি ভালো আছি। বেঁচে থাকো। আচ্ছা চলো আরতি, রাকেশ থেকেও এই ব্যাপারে পরামর্শ নিয়ে নাও। কি ব্যাপার আন্টি? ক্লাব মুনলাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে অ্যাজ এ সিঙ্গার। আচ্ছা, এটা তো খুব ভালো খবর। আরতি এমনি তো এই কাজটাই করতে চাইছিল, কি তাই না? হুম। আর রাত ৮টার সময় পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট আছে। অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন। এমনি তো একদিনের জন্য আমি মাধবপুর যাচ্ছি। মাধবপুর কেন? আরে ভাই, আমি যে একজন ইনভেস্টিগেটিভ রিপোর্টার। ওখানে একটা ব্রিজের কাজ চলছে, কিন্তু ওই ব্রিজে একটা দেওয়ালের খবর পাওয়া গেছে। আর এটাই হলো আমাদের দেশের অবস্থা। ব্রিজ, ড্যাম, বিল্ডিং তৈরি হতে হতে ভেঙে পড়ে যায়। ছাড়ো, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। মাধবপুর থেকে ফিরে এসে আবার কথা হবে। হুম হুম স্যার, আমি ভারতীয় সঙ্গীত বিদ্যালয় থেকে মিউজিকে পিএইচডি করেছি। আমি পপ মিউজিকও শিখেছি স্যার। ভাই, তোমার সার্টিফিকেটই সব কিছু তোমার সম্বন্ধে বলে দিচ্ছে। তুমি একটা সুন্দর পার্সোনালিটির মালিক আছো। দেখো, আমি তো তোমায় দেখে নিয়েছি, এখন আমি তোমার আওয়াজ শুনতে চাই। কি? কেন? কি অর্কেস্ট্রা ছাড়া গানের প্র্যাকটিস করোনি তুমি? না না স্যার, আমি গাইছি। বাহু মে চলিয়া ও हमसे सनम क्या पर्दा हो, हमसे सनम क्या पर्दा, ये आज का नहीं मिलन, ये संग है उम्र भर क्या। ভাই বাহ, খুব মিষ্টি আওয়াজ আছে তোমার। তোমার আওয়াজ তো হাওয়াতে রস ভরে দিল। থ্যাংক ইউ। দেখো, আরতি নাম বলেছিলে তুমি? হ্যাঁ স্যার, আরতি। আরতি, তোমার আগে যে সিঙ্গার ছিল এখানে, ওকে মুনলাইট ক্লাব মাসে 25,000 টাকা বেতন দিত। কিন্তু তোমার পার্সোনালিটি আর তোমার আওয়াজ দেখে আমি 30,000 টাকা ডিসাইড করেছি। বলো। আমি কি বলবো, আসলে আমার এই চাকরিটার খুব দরকার ছিল। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। স্যার, আমি কবে থেকে আসবো? কখন থেকে? কি আজ বিকেল থেকে ভাই? ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। কে ওখানে?
ওখানে। Hi guys. Hi. How are you? First class. হাই Hi, হাই hi. হাই Hi Sonia, nice to meet you. Hi. আরে কি আরে হলো? কি হলো? এভাবে কেন উঠে গেলি? আরে আমার এখন মনে হলো যেন মনে হয় কারোর কোলে বসে দেখো পড়লো। দেখো খালি সোফাকে মনে করছে কারুর কোল। আমি সত্যি বলছি ভাই, দেখ কি পেয়েছি আমরা, আর ওর চড়ে গেছে। আমি সত্যি বলছি, আমার বিশ্বাস কর। চল আমিও তো দেখি এই চেয়ারে কি এমন আছে। দেখো নাও, এখানে তো কিছুই নেই। কি আছে এখানে? এনে চল বসে চেয়ারে। ভয় পেয়েছে, ভয় পেয়েছে। আচ্ছা তো বল, এখন এটাকে শোভা মনে হচ্ছে না কারুর কোল মনে হচ্ছে? চেয়ার। এক্সকিউজ মি, ইয়েস। যখন আমি গাচ্ছিলাম আপনি আপনার মিক্সার থেকে ইকো কেন দিচ্ছিলেন? আরে না ম্যাডাম, আমি এরকম কিছু করিনি। আপনি তো দারুণ গাইলেন, ইউ আর ওয়ান্ডারফুল। একসাথে দুটো আওয়াজে গাইলেন কি করে? বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।
মা, আরতি সোনা, এই দেখ, তোর তো অনেক প্রশংসা হয়েছে এই পত্রিকায়। ছেপেছে গাইতে গাইতে তোর গলা থেকে দুটো আওয়াজ বেরোচ্ছিল একসাথে। এই কথাটা আমি বুঝতে পারলাম না। হ্যাঁ মা, এটা সত্যি এরকমই হয়েছিল। লোক এটা ভেবে হাততালি দিচ্ছিল, আর আমি ভাবছিলাম যে এই দ্বিতীয় আওয়াজটা কার। ওই দ্বিতীয় আওয়াজটা আমার ছিল না মা, আমার সঙ্গে ওখানে অন্য কেউ গাচ্ছিল। তোমার সাথে অন্য কেউ গান গাওয়ার ছিল নাকি? না মা, আমি ছাড়া ওখানে আর কেউ ছিল না। কিন্তু লোকেদের সাথে সাথে এটাও অনুভব করলাম যে আমার সাথে অন্য কেউ গাচ্ছে। এটা কি করে হতে পারে যে ওখানে কেউ ছিলই না আর গানের আওয়াজ শোনা যাচ্ছিল? জানি না মা, মনে হয় অর্কেস্ট্রা গ্রুপ থেকে কোনো মেয়ে গেয়ে উঠেছে যাকে আমি দেখতেই পাইনি। আর লোকের এটা ভুল ভেবে বসলো যে দুটো গলাই আমার। জানি না মা, ওখানকার লাইট এত ডিম থাকে, আর আমার প্রথম দিন ছিল। বাট হোয়াট এভার ইট ইজ, লোকেদের আমার গান খুব ভালো লেগেছে। আই এম সো হ্যাপি। আমার সোনা মেয়ে। আরতি, হ্যাঁ, এটা তোমার জন্য। এসব কেন? কেন? তুমি জানো না কি হাঙ্গামা হয়েছে? ভাই, তুমি তো এক রাতে স্টার হয়ে গেছো। সমস্ত লোক বাস তোমারই নাম নিচ্ছে। এত পাবলিসিটি পেয়েছো তুমি তোমার প্রোগ্রামে যে সমস্ত টেবিল বুক হয়েছে আজকের জন্য। কামালি করে দিয়েছো তুমি তো। থ্যাংক ইউ স্যার। কিন্তু আরতি, এতে কামাল আমার নজরেরও আছে। আমি প্রথমবার তোমাকে দেখেছি আর সিলেক্ট করে নিয়েছি। এখন আমি গর্বের সাথে বলতে পারি যে আরতি আমার খোঁজ আছে। এখন তো পেপার বারে তোমার সাথে সাথে আমারও ইন্টারভিউ নেবে। এখন তো তোমায় আমার নিমন্ত্রণ গ্রহণ করতেই হবে। নিমন্ত্রণ? হ্যাঁ ভাই, অল্প বসবো, খাবার দাবার খাবো, তোমার সাথে গল্প সল্প করবো, আরও কিছু প্ল্যান আছে তোমার সম্বন্ধে। তুমি অনেক দারুণ আর্টিস্ট আছো আরতি। এখন তোমার জন্য আমার ব্রেনে অনেক ভালো স্কিম আছে। আমি বুঝতে পারছি না স্যার। তোমার বোঝার দরকার একদম নেই আরতি। তুমি দেখে নিয়ে তোমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিই। স্যার, আমি অ্যাকচুয়ালি ওকে ওকে, আমি বুঝে গেছি প্রোগ্রামের সময় গেছে, হ্যাঁ। রাইট? আর তোমাকে তৈরিও হতে হবে। ঠিক আছে, তুমি যাও। ওকে, বাই। অল দ্য বেস্ট। ভাই, তুমি তো একই রাতে স্টার হয়ে গিয়েছো। সমস্ত লোক শুধু তোমারই নাম নিচ্ছি। এত গরম লাগছে এখানে। হ্যাঁ, কি হচ্ছে এসব? আমার সাথে এসব কি হচ্ছে? ঠিক আছে।
তাড়াতাড়ি চলো। এখানে থামি দাও। আরে আরতি, কি হয়েছে? ওই আমি ভেতরে এসো। আমি তো শুধু এটাই ভাবছিলাম তুমি মাধবপুর থেকে এসেছো কিনা। সেফ একদিনের জন্যই গেছিলাম। খুব গোলমাল চলছে ওখানে। হ্যাঁ, প্রথমে গতকালের সাফল্যের জন্য আমার অভিনন্দন তো নাও। এটা প্রোগ্রাম ছিল নাকি একটা গিমিক? আরে কিসের চমৎকার! ব্যাস 2 মিনিটের মধ্যে আসছি, তুমি বসো, আমি এখনই আসছি। আরতি, কি হয়েছে? কিছু না। এসো এদিকে। এ নাও। এখন বলো কি হয়েছে? কিভাবে বলবো, কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু হয়েছেটা কি? কাল তো তুমি খুব খুশি ছিলে, তুমি একটা দারুণ কাজ পেয়ে গেছো। আর আজ তো সব খবরের কাগজে তোমার ছবিও আছে আর প্রশংসাও আছে। সেই জন্য তো তোমার কাছে এসেছি রাকেশ। লোক যে জন্য আমার প্রশংসা করছে সেটার জন্যই তো আমি মুশকিলে পড়ে গেছি। কিন্তু এতে অসুবিধার কি আছে? লোক আমার প্রশংসা করছে যে আমি একসাথে দুটো গলায় গাইতে পারি। জি হ্যাঁ, আর দুরকম কণ্ঠে গান গাওয়ার কৌশল তুমি কোথায় শিখলে? এই ঘটনায় তো আমি নিজেও চিন্তিত। আমি একসাথে দুটো আওয়াজে গাইতে পারি না রাকেশ। ওর মধ্যে একটা গলার আওয়াজ আমার। কি? তো দ্বিতীয় আওয়াজ? আমি জানি না, কিন্তু আমি এটা অনুভব করতে পারি যে যেন আমার সাথে স্টেজে আরো কেউ গাইছে। ও কেমন আরতি? আমার বিশ্বাস করো রাকেশ, কাল অবধি তো আমি শুধু আওয়াজ শুনতে পেতাম। আজ আজ তো আমি পুরো একদম অনুভব করেছি আমার সাথে স্টেজে অন্য কেউ আছে। কিন্তু কে সেটা? আমি শুধু অনুভব করতে পারি একটা ছায়ার মতো কেউ। আরে ইয়ার, ওটা একটা পাব। এত রকম লোক থাকে ওখানে, আর স্টেজে অর্কেস্ট্রা পার্টি থাকে। আর যা তুমি অনুভব করছো বাকিরাও তো তাই করবে। সেটাই তো ভয়ের কারণ। যেটা আমি অনুভব করতে পারি সেটা অন্য কেউ অনুভব করতে পারে না, আর সবাই ভাবে যে আমিই গাইছি। আরতি, এটা তো টোটাল একটা কনফিউশন। তোমার কথা বিশ্বাস করার কোনো কারণ দেখছি না। আবার এই বিশ্বাস করার জন্য আমি কি প্রমাণ দেব? আমার তো কিচ্ছু ভালো লাগছে না। দেখো আরতি, আমার যেটা মনে হচ্ছে পাবের লাইটিং, ওটা মহল হতে পারে। লাইট, শেড আর অডিয়েন্সের তালির মধ্যে তুমি দু ধরনের কণ্ঠে গান তো গেয়ে দিয়েছো, কিন্তু তুমি নিজের গানের পারদর্শিতা সম্বন্ধে নিজেই জানো না। সেটা কি করে হতে পারে রাকেশ? দেখো রাকেশ, আমার জন্য এখন এই কথাটা প্রমাণ করা মুশকিল নয়, অসম্ভব হয়ে গেছে। কেউ আমার কথাটা বুঝতেই পারছে না। এখন তো শুধু একটাই রাস্তা আছে,
আমি এই চাকরিটা ছেড়ে দেবো। আরে না না আরতি, এরকম করো না কিন্তু, এটা খুব বোকার মতো কাজ হবে। তাহলে আমি কি করব? হ্যাঁ, একটা আইডিয়া এসেছে। আমি তোমার সাথে যাচ্ছি। আমি তো গিয়ে একবার দেখি, যা তুমি দেখতে পাও সেটা অন্য কেউ কেন দেখতে পায় না। হ্যাঁ 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 রাকেশ, এটা ঠিক হবে। দেখো অনেক রাত হয়ে গেছে, আমি তোমাকে ঘরে ছেড়ে আসি। হ্যাঁ, আগে কফি খেয়ে নাও। না রাকেশ, তুমি ঠিকই বলছো, অনেক রাত হয়ে গেছে। মা চিন্তা করছে, তাই না? তো যাওয়া যাক। চলো। কেন এলো না এখনো? মা, আরে সোনা, কোথায় ছিলে তুমি? আরে রাকেশ, তুমি? অনেক দেরি হয়ে গেছে, আমার মনটা একদম ঘাবড়ে গিয়েছিল। আমি জানতাম আন্টি যে আপনি দুশ্চিন্তা করবেন, কারণ আরতি ওর প্রোগ্রামের পরে সোজা আমার বাড়িতে চলে এসেছে, আর ও নিজেও চিন্তিত ছিল। আরও তো কি হয়েছে? আবার সেই ব্যাপারটা হয়েছে। আজ তো আমার মনে হয়েছিল আমার পাশে দাঁড়িয়ে কেউ গানটা গাইছে। জানি না লোকেরা সেটা অনুভব করতে পারছে কিনা, আমি যেটা অনুভব করছি। আমি আমি এত ভয় পেয়ে গেছি মা, আর লোকেরা জোরে জোরে হাততালি দিচ্ছিল। আর শোয়ের পরেও আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, তাই আমি রাকেশের বাড়ি চলে গেছিলাম। রাকেশ, এসব কি হচ্ছে বলো তো? এগুলো কিছু না আন্টি, এগুলো কিচ্ছু না, এগুলো শুধু আরতির মতিভ্রম। আরে এত কিছু হয়ে যাবার পরও তুমি বলছো এটা আমার ভ্রম? আরতি, এখন এটা তো নিশ্চিত যে আমি কালকে তোমার সাথে যাচ্ছি। ওকে? ওকে। मन क्यों बहका रे बहका आधी रात को, ये मन क्यों बहका रे बहका आधी रात को, नीला महका रे महका आधी रात को, मन क्यों बहका रे बहका आधी रात को, नीला महका रे महका आधी रात को, किसने बंसी बजाई आधी रात को, किसने बंसी बजाई आधी रात को, जिसने पलके हो, जिसने पलके चुराई आधी रात को, मन क्यों बहका रे बहका आधी रात को, मेरा महका रे महका आधी रात को, आधी रात को। আরতি, তুমি তো সত্যি বলতে অসাধারণ গাও। রাকেশ, আজ তো আমি ওর ছায়াটাও দেখতে পেলাম, আর আরো আমার আশেপাশে নাচছিল। তুমিও দেখেছো তাই না? না আরতি, আমি তো সেরকম কোনো কিছু দেখিনি। হ্যাঁ, যদি আমি কিছু দেখে থাকি সেটা শুধুমাত্র তুমি। রাকেশ, এটা কিভাবে হতে পারে? তুমি তুমি কিচ্ছু দেখতে পাওনি? একদমই না। কিন্তু হ্যাঁ আরতি, তোমার এই ভুল ভাঙানোর জন্য আমি কিছু ফটোগ্রাফ তুলেছি। চলো ল্যাবে গিয়ে চেক করে নিই। হ্যাঁ চলো। কাম অন। রাকেশ, প্লিজ তাড়াতাড়ি করো।
এই দেখো আরতি, আরতি, তোমার চিন্তা ঠিকই প্রমাণ হলো। এটা আমি যে ওখানে থেকে দেখতে পাইনি, সেটা ফটো তুলে পেয়ে গেছি। আরতি, এখন এটা তোমার ভুল নয়, এটা একটা সত্যি, এটা সত্যি, এটা একটা অনন্য সত্য। কিন্তু এটা যারই ছায়া হোক, এ কে? সেটা আমি জানি না রাকেশ, তবে আমার মনে হয় এ কোনো সিঙ্গার, কারণ ও খুব ভালো গান গায়। রাকেশ, আমি কি করব? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আরতি, এই সত্যটা চোখের সামনে দেখে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে তুমি এই চাকরিটা ছেড়ে দাও। কারণ মানুষ মানুষের সাথে লড়তে পারে, ভূতের সাথে নয়। তুমি একদম ঠিক বলছো রাকেশ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, কে আপনি? কে না আপনি? কি চাও আমার কাছ থেকে? আমি তোমার কি ক্ষতি করেছি? কেন তুমি আমার পিছনে পড়ে আছো? কেন তুমি আমায় বিরক্ত করছো? সামনে কেন আসছো না? কে? কে তুমি? বন্ধ করো, বন্ধ করো এসব, আমি পাগল হয়ে যাব, বন্ধ করো। কে তুমি? আমি মনিকা। আমি হচ্ছি সেই যার আওয়াজ তোমার সাথে মেলে আর তাই লোক তালি বাজায়। আমি সেই যাকে তুমি ছায়া রূপে দেখেছো সব সময়। তুমি কেন আমার কাছে কি চাও? আমি তোমার থেকে কি চাই আমি তোমাকে নিশ্চয়ই বলবো, কিন্তু তার থেকেও বেশি জরুরি তোমার এটা জানা যে এই ক্লাবের ম্যানেজার মদন খান্না তোমার থেকে কি চায়। আরে কি চাইতে পারে ও আমার কাছে? আমি তো শুধু ক্লাবে গান গাইতে এসেছি। আমি এখানে গান গাই আর তার জন্য আমি মাইনা পাই, ব্যাস। শুধু গান না আরতি, এটা শুধু তোমার ধারণা। এই ক্লাবে যা যা হয় সেই অন্যায়গুলো দুনিয়ার থেকে লুকানোর জন্য একটা অজুহাত মাত্র। অন্যায়? কিসের অন্যায়? আমি এতে কোনো রকম অন্যায় দেখতে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে তোমার ব্যবহারে কোনো রহস্য লুকিয়ে আছে। কৌশল করে এখানে আসো, কখনো দেখা দাও, কখনো দেখা দাও না। এসবে কি রহস্য লুকিয়ে আছে আমাকে বলো তুমি। এই রহস্যের শিকার তো কিছুদিনের মধ্যে তুমিও হয়ে যাবে। তোমার মতো আমিও এই ক্লাবে গান গাইতাম। তাহলে তাহলে এখানে গান গাওয়া কেন ছেড়ে দিলে? আরতি, এবার তুমি কাজের কথা জিজ্ঞেস করলে, আর এটাই বলার জন্য আমি তোমার সামনে এইভাবে এসেছি। আমি কখনো তোমার মতো এইভাবেই গান গাইতাম। আমার আওয়াজের জন্য সবাই পাগল ছিল। যখন আমি গাইতাম পুরো হল তালির আওয়াজে ভরে উঠত। আরে খান্না সাহেব, আপনি? হ্যাঁ ভাই, অনেক বেচেনের সাথে অপেক্ষা করছিলাম তোমার ভাই। বা মনিকা, কি অদ্ভুত, কি অদ্ভুত তোমার আওয়াজ। সমস্ত শহর তোমার দিবানা হয়ে গিয়েছে। এখন তো লোক তোমার গান শোনার জন্য রাতের অপেক্ষা করছে। আর আজকে আজকে তো কামাল করে দিয়েছো তুমি ভাই। তোমার আজকের পারফরমেন্সে তো আমি তোমাকে একটা উপহার দিতে চাই। উপহার? এই দেখো। কিন্তু খান্না স্যার, আপনার ক্লাবে গাওয়ার জন্য আমি মাইনে তো পাই।
তাহলে এই উপহারের মানে কি আমি জানতে পারি? দেখো মনিকা, কখনো কখনো আমাদের ক্লাবে খুব খাস ধরনের মেহমান আসতে থাকে। তোমায় ওনাদের সামনে কিছু ওনাদের জন্যই পারফরমেন্স করতে হবে। কিন্তু খান্না স্যার, আপনার এই খাস মেহমান আমাদের ক্লাবে বসেও তো গান শুনতে পারে। না মনিকা, ওরা আসলে এত খাস ধরনের মেহমান হতে থাকে, সাধারণ মানুষ সামনে আসতে পারবে না। আর ফির এটা আমার সম্মানের ব্যাপারও আছে না। আরতি, মদন খান্নার এই অফার আমাকে অসুবিধায় ফেলে দিয়েছিল। উপহারটা দামি ছিল, আর আমার অবস্থা খুব একটা ভালো ছিল না। আর আমি এটাও জানতে চাইছিলাম আসলে ওই লোকগুলো কারা যারা আমাদের মধ্যে আসতে চাইছিল না। স্যার, এ মনিকা আছে। ওয়াও, স্যার, আমি একে আপনাদের সম্বন্ধে সব বলে দিয়েছি। বাহ ভাই গান্না সাহেব, হ্যাঁ, এই কাজটা আপনি দারুণ করেছেন। সবকিছু বলে দিলে মানুষ একটু ইজি হয়ে যায়। কি মনিকা? হ্যাঁ, ঠিক বলছেন আপনি। আই, এর আর আমার মধ্যে হেভি জমবে। কি মনিকা, আসো আমি তোমাকে আমার বন্ধুদের সাথে আলাপ করাই। আলাপ করো ডার্লিং। এ হচ্ছে মিস্টার গোপাল, আর এ হচ্ছে মিস্টার রজত, আর ইনি হলো মিস্টার গির্জা শঙ্কর। অনেক বড় অফিসার কিন্তু এ। হ্যাঁ, আর স্যার, পঙ্কজ বালিয়া এসেছি। ওয়ালিয়া, আরে ডাকো ডাকো। হ্যাঁ, এসো এসো। এক্সকিউজ মি, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। আরে ওয়ালিয়া, কেমন আছো তুমি? হ্যাঁ আলিয়া, ভালো। আসলে কি হয়েছে কি, গোপালগঞ্জ হাইওয়েতে ভেরি ফ্লাইওয়ে তৈরি গুড, করা ভেরি অ্যাডভান্স। গুড। হ্যাঁ, আর বাকি টাকা কাজ হয়ে যাওয়ার পর। আরে ফ্লাইওভার এমন ভাবে বানাও অন্তত 2-3 বছর তো চলুক। এমন না হয় যেন যে ওপেনিং এর দিনেই ভেঙে পড়ে। না, না, এরকম কিছু হবে না। না না সাহেব, 2-4 বছরের তো গ্যারান্টি আছেই। থামুন আপনারা। খান্না স্যার, এরা আপনার খাস মেহমান, আর আপনি চান আমি এদের সামনে গান গেয়ে এদের মন রাখি? এরা ব্রিজ আর ড্যামের কাজে টাকা খেয়ে সরকার আর জনতাকে ধোঁকা দিচ্ছে। আমি এই ধরনের লোকেদের সামনে গান গাইতে পারবো না। এই মনিকা। খান্না, হুম, এটা তুমি কাকে নিয়ে এলে? ডোন্ট পারি স্যার, আমি এখনই দেখছি। এক্ষুনি নিয়ে যাও। আগে। মনিকা, মনিকা, এটা তুমি কি করেছো? কি করলাম আমি খান্না স্যার? আর কি ধরনের লোকদের কাছে নিয়ে গেছিলেন আমাকে? এই ড্যাম আর ফ্লাইওভার্সের কাজে ঘুষ খাওয়া লোকজন, এই কারাপ্ট আর ভ্রষ্টাচারী অফিসার্স, দেশ আর জনতার শত্রু এরা। আর আপনি চাইছিলেন আমি এদের সামনে গাই? মাফ করবেন খান্না স্যার, আমি একজন গায়িকা, কোনো প্রস্টিটিউট না। মনিকা, চেল্লান। আপনার মতন লোক শুধু কানুনের না, দেশের শত্রু। আপনি দেশকে বেচতে চলেছেন, তাহলে আপনার সামনে তো কারুর কোনো দাম নেই। আরে আপনার মতন লোক কিছু টাকার জন্য নিজের মা বোনকেও বেচে দিতে পারে। মনিকা, অনেক হয়েছে, এখন তোর মুখ বন্ধ করতে হবে। আরে আপনি আমার কি মুখ বন্ধ করবেন? আমি চিল্লিয়ে চিল্লিয়ে পুরো দুনিয়াকে জানাবো কি আপনারা কি করেন এখানে। মনিকা, সবার সামনে তুমি তখন চিৎকার করবে যখন তুমি এই রুম থেকে বাইরে চলে যাবে। তুমি এবার কিন্তু লাইন ক্রস করছো। আমাদের সিক্রেট জানার পরে এই ঘর থেকে তুমি বাইরে যেতে পারবে না। তুমি তখনই বেঁচে থাকতে পারবে যদি আমাদের সাথে থাকো। এখন এর বেঁচে থাকা আমাদের মৃত্যু হবে। না, আর এইভাবে আমার জীবনের গল্প শেষ হয়ে গেল।
কিন্তু মনিকা, তুমি আমায় তো কিছু। না আরতি, তুমি আমার থেকে একটু ভয় পেও না। মানছি আমার শরীর এখানে নেই, আমার আত্মা আছে, কিন্তু আমি তোমাকে ক্ষতি করতে আসিনি, তোমাকে সাহায্য করতে এসেছি। আরতি, এখন তুমি আমার জায়গা নিয়ে নিয়েছো, সেই খাস উপহার তুমিও পাবে। তারপর ম্যানেজার মাদন খান্না তার খাস মেহমানদের সামনে তোমাকে গান গাইতে বাধ্য করবে। যদি তুমি ওর কথা শুনে নাও, তাহলে তুমি ওই শয়তান ভ্রষ্টাচারী অফিসারদের নোংরামি আর শয়তানির শিকার হয়ে যাবে। না মনিকা, আমি এসব কিছুই করব না। আরে আমি তো তোমার ভয়ে আজকে এই চাকরিটা ছাড়তে এসেছিলাম। এখন আমি বুঝতে পারছি এখানে এসব কি চলছে। কিন্তু মনিকা, এখানে একটা কথা স্পষ্ট, কি ওদের পরের টার্গেট হলাম আমি। আর আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি এই চাকরিটা ছেড়ো না। তাহলে মনিকা, তুমি চাও আমিও তোমার মতো? না না আরতি, একদম না। আমি তো তোমার দ্বারা পুরো দুনিয়াকে বলতে চাই কি কিভাবে কিছু টাকার জন্য লোক ভ্রষ্টাচার আর কারাপশনে ডুবে গেছে, বেইমানি করে টাকা কামাচ্ছে, আর সেই অন্যায়ের শিকার হচ্ছে আমাদের মতন মেয়েরা। মনিকা, আমি আর এই চাকরিটা ছাড়বো না। যে কাজটা তুমি করতে পারোনি, সেই কাজটা আমি সম্পূর্ণ করব। আর এটা বিপজ্জনক একটা খেলা, আর এই লোকগুলো বিপজ্জনক। দেখো, আমাকে মেরে দিল আর এইভাবে লুকিয়ে দিল যে লোক এখনো ভাবে যে আমি চাকরি ছেড়ে চলে গেছি। মনিকা, আমি ওদের মোকাবিলা করতে পারবো, কারণ এই কাজে আমি একা নই, আমার সঙ্গে রাকেশও আছে। ব্যাস, আমি এটাই শুনতে চেয়েছিলাম। আমার অশান্ত আত্মা ওই দিনের অপেক্ষা করছে, যেদিন ওই পাপীরা নিজেদের পাপের শাস্তি পাবে। এটা তুমি কি বলছো? এই কথাটা একদম সত্যি রাকেশ। ও কোনো ছায়া নয়, ওটা আত্মা, সিঙ্গার মনিকার আত্মা। মানে মানে ওই আত্মা তোমার সঙ্গে দেখা করে সবকিছু বলেছে? হ্যাঁ রাকেশ, তাই আমি এখন এই ফয়সালা করেছি যে আমি এই চাকরিটা কিছুতেই ছাড়বো না। আরতি, তোমার ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে, কিন্তু এখন যে তুমি বলছো এটা তোমার স্বপ্ন নয় তো, যা তুমি সত্যি ভেবে বসেছো? রাকেশ, এখনো তুমি কি এটা আমার ভ্রম ভাবছো? আরে তুমি ওর গলার আওয়াজ শুনেছো, ওর ছায়াটা ফটোগ্রাফি তুমি আমার সঙ্গে দেখলে। সেসব ঠিক আছে আরতি, কিন্তু এই কথাটা বাস্তবের থেকে অনেক আলাদা, আর আমার বুদ্ধি এই কথাটাকে মানে না। রাকেশ, রাকেশ, এই হলো মনিকা। কি? হ্যাঁ রাকেশ, আমি মনিকা, আর এটা স্বপ্ন না, সত্যি। এখন তো তুমি আমার সাথে আছে রাকেশ। হ্যাঁ আরতি, আমি তোমার পাশে আছি। इश्क में खो गए असल भी नहीं, मर मिटे हम इन्हें खबर भी नहीं। आइए आ जाइए आ ही जाइए
থ্যাংক ইউ। আরে খান্না সাহেব, আপনি? এত ভালো আর্টিস্ট তুমি যে এখন তো তোমার প্রতিটি শো সাকসেসের ঝান্ডা গেড়ে দিচ্ছে। এখন তো সমস্ত বড় হোটেলের ক্রাউড মুম্বাই থেকে ছুটে চলে আসছে। হুম, আমি কত খুশি আছি ভাষায় বলতে পাবো না। নাও, এই উপহার গ্রহণ করো। খান্না সাহেব, এটা আমার জন্য? আরে এই তোফা তো তোমার মতো ট্যালেন্টেড আর্টিস্টের জন্য অনেক ছোট আছে। তাহলে কি খান্না সাহেব আপনার মনে হয় আমি এ থেকে বড় উপহার পাওয়ার যোগ্য? অফকোর্স, তোমার জন্য তো এরকম প্রচুর তোফা আর অনেক দৌলত তোমার কদমে পেশ করতে পারি। খান্না সাহেব, আপনি সত্যি বলছেন না এমনি মৃত স্বপ্ন দেখাচ্ছেন? না আরতি, আমি যা বলছি একদম সত্যি বলছি। দেখো, আমাদের ক্লাবে অনেক বড় বড় মহারথী এসে থাকে, বড় বড় সরকারি অফিসার, যার একটা কলমে এক মুহূর্তে মানুষের ভাগ্য বদলে দেয়। কিন্তু খান্না সাহেব, আপনি তো ওদের সঙ্গে আমাদের পরিচয় করে দেননি। কেননা ও বড় খাস ধরনের লোক হয়, এমনি দেখা করে না। ওনাদের দেখা করার জন্য একটা খাস মাহফিল সাজাতে হয়, খাস ইন্তজাম করতে হয়। ওনাদের একটা আলাদা স্টাইলই থাকে এনজয় করার। কিন্তু চাইলে আমি তোমাকে মেলাতে পারি ওই খাস লোকেদের। সত্যি খান্না সাহেব? হ্যাঁ আরতি, ওনাদের সামনে ওনাদের মন পছন্দ গান যদি তুমি আগে গাও তো মনে করো আমাদের বলে বলে হয়ে যাবে। তো কি খেয়াল আছে? খান্না সাহেব, আপনি তো আরতিকে চিনতেই পারেননি। আমি তো অনেক উপরে উঠতে চাই, আকাশ ছুতে চাই আমি। আমাকে একটা সুযোগ তো দিয়ে দেখুন। বাহ, ওয়ান্ডারফুল। কিন্তু আরতি, আমি ফর্মালিটি বিলিভ করি না, এটা বুঝে নাও। ওনাদের সামনে যাওয়ার জন্য ভদ্রতাটা একদম ভুলে যেতে হবে। খান্না সাহেব, আপনি লজ্জার কথা বলছেন? ওই যে মুম্বাইয়ের ভাষায় কি বলে না, একেবারে বিন্দাস আমি। দ্যাটস ভেরি গুড। তো চলো, ওরা কেবিনে আছে, আপনি যান, আমি এক্ষুনি আসছি। আমার সঙ্গেই চলো। খান্না সাহেব, একটু সাজুগুজু করতে হবে যে, আপনার বিশেষ অতিথি, আপনার সম্মানের তো খেয়াল রাখতে হবে। আমি তোমাকে একদম বুঝতে পারছি না আরতি। আপনি একবার আমায় ওই জলসাতে যেতে দিন, তারপর দেখবেন আমার কেরামতি। রুম নাম্বার কত? রুম নাম্বার 9, ইম্পেরিয়াল শুট। ওকে, ওয়াও, আই ওয়েট ফর ইউ। see you. বাই। হ্যালো। আরে আসুন আসুন খান্না সাহেব। কি খান্না সাহেব, কতক্ষণ আমাদের এরকম শুকনো বসিয়ে রাখবেন? আরে না সাহেব, আপনি ঘাবড়াবেন না। বাস আপনি এটাই বুঝে নিন যে বিজলি যে কোনো সময় পড়তে পারে। সাহেব, এটাই হলো এই বিজলি। আরতি নাম আছে এর। কিছু বলবো? হ্যাঁ, বলো বলো। তোমাকে শোনার জন্যই তো আমরা এখানে এসেছি। আমাকে শোনার জন্য না ঘুষের মালগুলো নেবার জন্য? আরে কত চাই তোর, আমাদের খুশি করে দে। তুই যা চাইবি তাই পাবি রে, বুঝলি? হ্যাঁ, পরিশ্রমের মাল হতো তাহলে আপনাদের কষ্ট হতো। এটা তো জনগণের মাল, তাই দু হাতে বিলিয়ে দিচ্ছেন, তাই না? তুমি মজা করছো নাকি? তোমাদের মতো কারাপ্ট লুটেরা চোরের সাথে কেউ মজা করে নাকি? এই মেয়ে, কি ভুলভাল বকছিস তুই? খান্না, কি সব বলছে এই মেয়েটা? এক মিনিট। খান্না সাহেবকে কি জিজ্ঞেস করছো? আমার সাথে কথা বলো। যে টাকাটা পুল আর ড্যাম বানাতে কাজে লাগাবে, সেই টাকাটা আপনারা একে অপরের সঙ্গে ভাগ করে নেন। আর পুল আর ড্যাম তৈরি করার আগেই ভেঙে পড়ে, হাজার হাজার লোক মারা যায়। আর সেই সবের জন্য দায়ী শুধুমাত্র আপনারা। ও, খুব বড় বড় কথা বলছিস দেখছিস তুই। তোর আগেও একটা মেয়ে এরকম ভাবে কথা বলেছিল আমাদের সাথে, ওকে পৌঁছে দিয়েছি ঠিক জায়গায়। তাহলে তুই কি জিনিস? আর ওর নাম মনিকা ছিল। আমার নামও মনিকা। আরতি, কি হয়েছে তোমার? পাগল হয়েছো কে? না খান্না, আমি পাগল হয়ে যাইনি, আমি সত্যি বলছি। আমি আরতি নই, মনিকা।
মনিকা মনিকা মনিকা? হ্যাঁ হ্যাঁ না না আমি না না, এটা কেমন করে হতে পারে? না না, তুমি তো মরে গিয়েছিলে। শরীর মরে, আত্মা নয়। কেন ভয় পেয়ে গেলে? ভুলে গেলে? এই ঘরে, এই জায়গায়, আর তোমরাই ছিলে, আর এই কাজটাই হচ্ছিল, ঘুষ খাওয়া। মনে পড়ছে তোমাদের? হ্যাঁ, মনে আছে, ঠিক বলেছো। সবাই একসাথে বলো। হ্যাঁ, ঠিক বলেছো। তোদের মতন সরকারি অফিসার কারা ভ্রষ্টাচার, জনতার টাকা খাস তোরা। আর তুই কি খান্না? এদের সবার দালাল। ঠিক বলেছি তাই তো? হ্যাঁ, ঠিক বলেছো। আমি বিরোধ করেছিলাম তোদের, আর তার পরিবর্তে আমি কি পেলাম? 5 গুলি চলেছিল আমার শরীরে। কেন? ঠিক বললাম তো? ঠিক বলেছো। ক্ষমা করে দাও প্লিজ। সবাই একসাথে বলো। মাফ করে দাও। আমাদের ক্ষমা করে দাও প্লিজ। কিভাবে চলেছিল গুলি মনে পড়ে? সব মনে আছে। আমাকে মেরে ফেললে তুমি। তোমরা সবাই খুনি। মাফ করে দাও। আমাদের ক্ষমা করে দাও। কেউ নিজের জায়গা থেকে সরবে না। ইউ আর অল আন্ডার অ্যারেস্ট। আমি পুলিশ কমিশনার অজয় সিং তোমাদের সবাইকে মনিকা ডিসুজাকে খুন করার অপরাধে গ্রেফতার করছি। যাকে খুন করার এই কথাটা তোমরা সবাই এই মুহূর্তে স্বীকার করলে। আর আমি দিলীপ রেঙ্গে, অ্যান্টি কারাপশন অফিসার। গ্রেপ্তার করে নাও এদের সবাইকে। চলো চলো তাড়াতাড়ি চলো এক্ষুনি। এস আরতি, মিস্টার রাকেশ, এই ইনফরমেশন দেওয়ার জন্য পুলিশ আপনাদের কৃতজ্ঞ থাকবে। ওয়েল ডান। মনিকা, আরতি, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই, আর রাকেশ তোমাকেও। তোমাদের দুজনের সাহায্যে এত বড় র্যাকেটের পর্দা ফাঁস হলো, আর আমার খুনিরাও ধরা পড়ল। আরতি, সাধারণ আসামিদের খুব সহজে ধরা যায়, কিন্তু যারা উঁচু পদে আছে তাদেরকে ধরা পুলিশদের জন্য অসম্ভব তো না। হ্যাঁ, মুশকিল তো নিশ্চয়ই। সরকারি পদ, টাকা, পলিটিক্যাল সাপোর্ট, এইসব এদের শক্তি। কিন্তু এই ঘটনার পর সবাইকে ভাবতে বাধ্য করবে যে দেরি করে হলেও কানুনের থেকে উপরে কেউ না। আমি আবার করে ধন্যবাদ করতে চাই তোমাদের। এবার আমাকে যেতে হবে। আমার আত্মা মুক্তি পেয়েছে, আমি এখন মুক্ত।